Assalamu alaikum. I am Mr. Habibur Rahman, inventor of Acer Method Spoken English. Now I am here before you to tell something about the very important item, and the name of the item is interrogative sentence. In my last video, I told about that interrogative sentence, that the interrogative sentence is very important to speak in English. That means if you wish to tell something in English, you will have to use interrogative sentence very badly. And this is why to speak in English, it's our duty to learn interrogative sentence in detail. And that's why I am here to tell you something about interrogative sentence here. Here in the board, I have written the name of interrogative sentence, and also I have written here two items, auxiliary verb and WH word. That means interrogative sentence is formed by these two items. One item is auxiliary verb and the another item is WH word. Here I have also written who are the auxiliary verbs. That means am, is, are, was, are, have, has, had, shall, will, and all the are modals. So that means auxiliary verbs are divided into three ways, into three items. Auxiliary verb ke teen bhage bhag kara hoyeche, and the items are to be verb, and the to be verbs are am, is, are, was, were, and these are the to be verbs. To have verbs, have, has, had, they are the to have verbs, and the modal auxiliaries, and they are the shall, will, can, could, may, might, etc. এখানে অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অ্যামিজার, ওয়াজার, এগুলো হলো টু বি ভার্ব, এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হলো টু হ্যাভ ভার্ব, এবং মোডাল অক্সিলারি রয়েছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। ডাব্লিউএস ওয়ার্ডকে ডাব্লিউএস ওয়ার্ডসগুলো কী কী শেখা, এটা আমরা এখানে দেখিয়েছি। হু, হুম, হুজ, হোয়ার, হুয়েন, হোয়াট, হুইজ, হোয়াই এবং হাউ। মোট 9টা ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে ইংরেজি ভাষায়, এবং এই 9টা ডাব্লিউএস ওয়ার্ডগুলো এর ভিতরে 8টাই হলো ডাব্লিউ দিয়ে শুরু হয় এবং আর একটা এইচ দিয়ে শুরু হয়, এবং এগুলোই হলো ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড এই যে 9টা রয়েছে, এগুলোর অর্থ সব বইতে দেওয়া আছে, সব গ্রামারেই দেওয়া আছে। এটা দেখলেই আমরা যে কোনো বই থেকে আমরা দেখে নিতে পারবো। হু, এটা সিঙ্গুলার এবং প্লুরাল। কে বলতে হু বোঝায় এবং কারা বলতেও হুকে বোঝায়। হুম কাকে, একজনকে বোঝালে এটা হুম হয়, আবার একাধিক জনকে বোঝালে হুম, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। অর্থাৎ হুম মানে কাকে এবং হুম মানে কাদেরকে। যেমন তুমি কাকে বিশ্বাস করো, আবার তুমি অনেককে হলে যে তুমি কাদেরকে টাকাটা দিয়েছিলে, এরকম। তো হুজ মানে কার, এটাও সিঙ্গুলার প্লুরাল হয়। কার, যেমন এই কলমটি কার, এরকম হয়। আবার হুজ অনেককে বোঝাতেও হয়, যেমন এই বাড়িটি কাদের, ইত্যাদি। হোয়ার সিঙ্গুলার প্লুরাল নাই, হোয়ার এটা হচ্ছে স্থান বোঝাতে হয়। এটা যদি প্রশ্ন হয় অর্থ হয়, বাংলা অর্থ হয় কোথায়। আর যদি প্রশ্ন না হয়, যদি বাক্যের মাঝে মাঝে কনজাংশন হিসেবে বসে, তাহলে এর অর্থ হয় যেখানে। যেমন আই ওয়ান্ট টু গো হোয়ার ইউড লাইক টু গো, আমি সেখানে যেতে চাই যেখানে তুমি নিয়ে যেতে চাও, এরকম। এনিওয়ে, হোয়েন এটা যখন যদি প্রশ্ন হয়, বাক্যের শুরুতে বসে প্রশ্ন হয়, এর বাংলা অর্থ হয় কখন। আর এটা যদি বাক্যের মাঝে বসে কনজাংশন হিসেবে, তখন এর অর্থ হয় যখন। যেমন হি কেম হিয়ার ওয়েন আই ওয়াজ স্লিপিং, সেখানে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম, এরকম। হোয়াট, কি, কোন, হুইচ একই অর্থ প্রকাশ করে। কি, কোন, যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এরকম। আর হুইচের পর সাধারণত নাউন একসেপ্ট করে, নাউন নেয় অধিকাংশ সময়। যেমন হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, এরকম, কোন বইটা ভালো পছন্দ করে, এরকম। হোয়াই, কেন, কী কারণে। হাউ এর 3টা অর্থ আছে। হাউ কীভাবে, কত, কেমন, 3টা অর্থ। আমরা এটা হয়তো গ্রামারে ক্লিয়ার করে লেখা নাই, কিন্তু এটা আমাদের জানতে হবে টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হাউ এর 3টা অর্থ, কীভাবে, কত, কেমন। কীভাবে, যেমন তুমি কীভাবে এখানে এসেছো, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার। কীভাবে, কত, এটার দাম কত, হাউ মাচ ইজ অফ ইট, এরকম। কত, কেমন, এটা সবাই আমরা জানি, এটাই বেশি জানি যে কেমন আছে, হাউ আর ইউ, এটসেট্রা। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এইটা সাধারণত গ্রামার এইভাবে থাকে না।
কোনো গ্রামারে নাই। আমি তোমরা দেখতে পারো বাজারে যত গ্রামার রয়েছে, এমনকি পিসি দাস সহ যত গ্রামার রয়েছে সমস্ত গ্রামারগুলোতে তোমরা দেখতে পারো যে এইভাবে আসলে ক্লিয়ার করা নাই, যার ফলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেটা আমাদের ইংলিশে কথা বলার জন্য সবথেকে বেশি জরুরি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আসলে আমরা সেইভাবে রপ্ত করতে পারি না। এই কারণ হলো এই জিনিসটা ক্লিয়ার করা নাই। এটা আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। এটা হলো জাস্ট কি বলবো, এটা হলো মানুষের উপকার এক প্রকার। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা কোনো গ্রামারে নাই, এটা খুব সহজে ইংরেজি ভাষার ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আয়ত্ত করার সবথেকে ভালো পদ্ধতি, সেটা আমি এখানে দেখিয়েছি। এখানে একে একটু লক্ষ্য করি আমরা। এখানে প্রথমে WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এইটা দিয়ে একটা প্যাটার্ন হয়। মোট 4টা প্যাটার্ন ইংলিশে কথা বলে, মানে ইংলিশে প্রশ্ন করে। আমি 4টা প্যাটার্ন এখানে দেখেছি, এর বাইরে কোনো প্যাটার্ন নাই। দের ইজ নো আদার প্যাটার্ন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড দিস। এটার বাইরে কোনো প্যাটার্ন নাই ইংরেজিতে। তো আমরা প্যাটার্ন 4টে দেখি, অর্থাৎ যত কথা আমরা ইংরেজিতে প্রশ্ন করি না কেন, এই 4টা প্যাটার্নের মধ্যে আমাদেরকে করতে হয় বা করতে হবে, এর বাইরে ইংরেজিতে প্রশ্ন করা যায় না। তো যাই হোক, আমরা দেখি প্যাটার্নগুলোকে, যেটা বলছিলাম একটু আগে, যে এটা গ্রামারে এই আমি যেভাবে সহজ করে সাজিয়েছি বা এখানে দেখিয়ে দিয়েছি, এভাবে গ্রামারে নাই। তো আমরা একটু দেখি কীভাবে এখানে প্যাটার্নগুলো উল্লেখ করা হয়েছে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এই একটা প্যাটার্ন। যেমন তুমি কি সুখী, একটা কথা, তুমি কি সুখী, এই কথাগুলো বলতে গেলে এই প্যাটার্নে বলতে হয়। আর ইউ হ্যাপি, এখানে অক্সিলারি ভার্ব প্রথমে আনা হয়েছে, প্রথমে অক্সিলারি ভার্ব আনা হয়েছে, তারপর সাবজেক্ট আনা হয়েছে, তারপরে আদার্স অন্যান্য যদি কিছু, যেমন এরপর যদি আরও কিছু, তুমি কি জীবনে সুখী, আর ইউ হ্যাপি ইন লাইফ। হ্যাঁ, এরকম। যেমন তুমি কি তোমার স্বামীর সঙ্গে জীবনে সুখী, এরকম। আর ইউ হ্যাপি ইন লাইফ উইথ ইউর হাজব্যান্ড। এরপর বাড়তে থাকে প্রিপোজিশন দিয়ে ক্রমাগত বাক্য, কিন্তু মূল ফর্মটা হলো এই অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস আদার্স, এই জিনিসটা হলো মূল ফর্ম। এরপরে ডু ডিড ডাজ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এর দ্বিতীয় ফর্ম, ইংলিশে কথা বলার দ্বিতীয় ফর্ম, ডু ডিড ডাজ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। এটা কীভাবে হয়েছে আমরা একটু দেখি এখানে। ডু ডিড ডাজ, তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক ইট। এটা এই জাতীয় বাক্যগুলো, আমরা যত বাক্য রয়েছে, অসংখ্য বাক্য রয়েছে, তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা চাও, তারা কি এটা পছন্দ করে, তারা কি এটা চায়, তুমি কি দেশকে ভালোবাসো, তারা কি দেশকে ভালোবাসে। অসংখ্য শত শত বাক্য এভাবে তৈরি করা যায়। যাই হোক, আমরা এটা দেখি ডু ডিড ডাজ, অসংখ্য বাক্য প্রশ্ন করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি ডু ইউ লাইক ইট, এখানে ডু ডিড ডাজ প্রথমে এসছে, তারপর সাবজেক্ট এসছে, তারপরে V1 এসছে, তারপর আদার্স। এখানে V1 দিতে হয়, অর্থাৎ ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যে অবশ্যই V1 দিতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ডু ডিড ডাজকে সেমি মোডাল বলা হয়। বলছিলাম যে ভার্ব নিয়ে একটা আলাদা ক্লাস করতে হবে, এখানে বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ ভার্ব ইংরেজি ভাষার প্রাণ। ভার্ব নিয়ে যে টেন্স আমরা বলি, টেন্স ইংলিশের প্রাণ, সেটা কিন্তু মূলত ভার্ব কেন্দ্রিক। তো যাই হোক, তো এই জন্য ভার্ব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার দরকার আছে। তো যাই সংক্ষেপে যেটা বলি সেটা হলো মোডাল অক্সিলারি বলে যে অক্সিলারিটা আছে, আমরা এখানে দেখলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই মোডাল অক্সিলারি এরপরে সবসময় V1 বসে। ইংরেজি ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল হলো এই মোডাল অক্সিলারি ভার্ব V1 বসে। ঠিক সেরকম ডু ডিড ডাজের পরে V1 বসে। আরও কিছু জিনিস জায়গা আছে, উড দ্যাট, উড রাদার এর পরে V1 বসে, লেটের পরে V1 বসে। তো যাই হোক, ওইগুলো পরে আলোচনা করার মধ্যে ডু ডিড ডাজ দিলে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ডু ডিড ডাজ দিলে এরপর V1 বসে, এটা আমাদের জানতে হবে। যাই হোক, ডু ডিড ডাজ আবার সাবজেক্ট প্লাস আদার্স দিলাম, দিয়ে এইভাবে সাজাতে হয়। এরপরে যেটা আছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। এইটা এখন আমাদের কিন্তু অক্সিলারি দুইটা ফাংশন শেষ হয়ে গেছে। একটা হলো অক্সিলারি ভার্ব একবার শুরুতে চলে আসে, আবার ডু ডিড ডাজ শুরুতে চলে আসে। এরপরে আছে WH ওয়ার্ডের প্যাটার্ন। আমরা এখানে দুইটা প্যাটার্নের কথা বলেছি, এই যে অক্সিলারি এবং WH ওয়ার্ড। অক্সিলারি ফাংশন দুটো চলে গেছে, এবার আমরা WH ওয়ার্ডের ফাংশনের কথা আলোচনা করব। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি, এটাই বসাতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শুধু WH ওয়ার্ড দিলে হবে না, এরপর অক্সিলারি বসাতে হবে একটা প্যাটার্ন, আবার WH ওয়ার্ডের পরে ডু ডিড ডাজ দেওয়ার একটা প্যাটার্ন হয়। খুব সিম্পল জিনিস, সহজ জিনিস, কিন্তু সহজ করে সুন্দর করে বইতে লেখা নাই। প্রবলেম হলো এইখানে। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি, যেমন তুমি কি করছো, একদম প্রশ্ন করতে পারে যে তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। তো এখানে হোয়াট দিয়েছি, WH ওয়ার্ড দিয়েছি, এখানে আর, এখানে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাই না? এই যে অক্সিলারি ভার্বের লিস্ট এই যে এর মধ্যে রয়েছে, এই আর দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, তারপরে আদার্স যেগুলো রয়েছে, এটা টেন্স অনুযায়ী যেগুলো শিখতে হয়। যাই হোক, এরপরে WH ওয়ার্ডের পরে ডু ডিড ডাজ, এই ডু ডিড ডাজ, অর্থাৎ WH ওয়ার্ডের পরে দুইটা অপশন আসবে, একটা হলো অক্সিলারি আসবে, একটা ডু ডিড ডাজ আসবে। এখন ডু ডিড ডাজ, তুমি কখন ঘুমাতে যাও, আমরা বললাম ওয়েন ডু ইউ গো টু বেড। আমরা সাধারণত একটা দুঃখের কথা এখানে না বললেই নয়, সেটা হলো আমাদের দেশে যে স্পোকেন কোর্সগুলো হয় অনলাইনে, ইউটিউবে,
অথবা ফেসবুকে যে স্পোকেন কোর্সগুলো হয়, অথবা যে বাজারে যেসব বই পাওয়া যায়, র্যাপিডেক্স পাওয়া যায় বা সাইফোর্স ইংলিশ বা অন্যান্য আরও অনেক বই রয়েছে বাজারে ইংলিশ স্পোকেন ইংলিশ শেখার বইয়ের অভাব নাই। তো সেখানে তারা মূলত যে জিনিসটা হাইলাইট করে সেটা হলো লিমিটেড কিছু সেন্টেন্সকে তারা হাইলাইট করে। অর্থাৎ আপনি বাজারে গেছেন, কী ধরনের কথা বলবেন, আপনি একজন টিচার, আপনি স্টুডেন্টের সামনে কী ধরনের কথা বলবেন, আপনি ডক্টরের কাছে গেছেন, আপনি এয়ারপোর্টে গেছেন, হসপিটালে গেছেন, এই সমস্ত জায়গায় লিমিটেড। কিন্তু এর বাইরে যে আমাদের যে সমস্ত কথা বলতে হয়, অ্যাভেলেবেল কথা বলতে হয়, সেই কথাগুলো আমরা কীভাবে বলবো? এই কথাগুলো আসলে ওইভাবে ইংরেজি শিখে স্পোকেন ইংলিশ শেখা যায় না। স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমাকে এমনভাবে শিখতে হবে, আই উইল বি এবল টু স্পিক এনি টাইপ অফ সেন্টেন্স ইন ইংলিশ হোয়াট এভার আই নিড, যে আমার প্রয়োজন, আমি সমস্ত কথাগুলো যেন ইংলিশে বলতে পারি। সেই নিজে থেকে বাক্য তৈরি করে, প্রথমে ছোটো ছোটো বাক্য, পরে বড় বড় বাক্য তৈরি করে নিজে থেকে যেন সব বাক্যগুলো দিয়ে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ভালোভাবে টেন্স শিখতে হবে, ভালোভাবে ভয়েসটা শিখতে হবে, এসেনশিয়াল ভোকাবুলারিগুলো শিখতে হবে, এই সেন্টেন্স প্যাটার্নগুলো যেটা আমি শেখাচ্ছি এই সেন্টেন্স প্যাটার্নগুলো শিখতে হবে, বা অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট যে কনজাংশনগুলো শিখতে হবে, ইনফিনিটিভের ব্যবহার শিখতে হবে। এই জিনিসগুলো যে মোটামুটি মূল যে ফ্যাক্টরগুলো রয়েছে এইগুলো শিখলে ছোটো ছোটো বাক্য থেকে শুরু করে ধীরে ধীরে বড় বড় বাক্য তৈরি করতে, যেন খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু সেদিকে না গিয়ে কিছু অনেক ক্ষেত্রে তো বলা হচ্ছে যে গ্রামার লাগে না। কিন্তু এই যে ভুল হয়েছে তারপরে শিখতেও পারছে না। স্পোকেনের যে ক্লাসগুলো আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চা ভালো পারে, তারা আগে থেকেই ভালো পারে, তো তাদেরকে একটু সামান্য ট্রেনিং দিলেই তারা পেরে যায় আর কি। তো দেখা যাচ্ছে তাদেরকে হাইলাইট করে খুব ভালো বিজ্ঞাপন তৈরি হয়। বিষয়টা হলো যদি দেশে সেইভাবে শেখাতে পারতো তাহলে একটা ব্যাপক জাগরণ তৈরি হতো। হ্যাঁ, গার্ডিয়ানরা ইংলিশ মিডিয়াম আর ইংলিশ ভার্সনের দিকে এইভাবে ঝুঁকে পড়তো না। জেনারেল লাইনে বা আমাদের স্কুল কলেজগুলোতে যদি সেভাবে শেখানো সম্ভব হতো বা কোর্সের মাধ্যমে সেভাবে শেখানো সম্ভব হতো, তাহলে কিন্তু আমাদের পুরো জাতি যে ইংরেজিতে কথা বলতে পারে না ঠিকমতো, এই সমস্যাটা কিন্তু থাকতো না। যাই হোক, এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের এই যে প্যাটার্নগুলো লক্ষণীয়, যে এই প্যাটার্ন মাত্র 4টে প্যাটার্ন, অথচ এই 4টে প্যাটার্ন এইভাবে সাজানো নাই গ্রামার, এটা খুবই দুঃখজনক। তা তুমি কখন ঘুমাতে যাও, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেই পারে, কিন্তু এই সমস্ত বাক্যগুলো সাধারণত দেখা যাচ্ছে স্পোকেনের ওই লিস্টের মধ্যে নাই। আমি এয়ারপোর্টে যে কথা বলবো, হসপিটালে যে কথা বলবো, আমি ডিসপেন্সারিতে যে কথা বলবো, বাজারে যে কথা, তো এই সমস্ত কথা বন্ধুর সঙ্গে কীভাবে বলবে, এগুলো শেখাতে হবে না? তো যাই হোক, যে তুমি কখন, এটা কীভাবে হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছে, এরপরে ডু ডিড ডাজ, ওয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও, তো এই যে জিনিসগুলো তখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছে, ডু ডিড ডাজ দিয়েছে। তো যাই হোক, এই 4টে প্যাটার্ন রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইংলিশের কথা। কিন্তু এখন একটা কথা আছে যে এইগুলো আমি কীভাবে সাজাবো। স্টুডেন্ট তো শিখলো, তোমরা শিখলে যে এই প্রথমে অক্সিলারি ভার্ব এনে ইংলিশে কথা বলা যায়, তারপর ডু ডিড ডাজ প্রথমে এনে ইংলিশে কথা বলা যায়, প্রশ্ন করা যায়, তারপর ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিব, তারপরে ডাব্লিউএস ওয়ার্ড ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করবে। কিন্তু বাকি যে জিনিসগুলো এই যে আমি সাজিয়েছি, তুমি এখন কী করছো, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, তারপরে এখানে ডু দিয়েছি, এটা ভি অন দিয়েছি, এটা এখন এই যে, তারপর তুমি কখন ঘুমাতে চাও, এখানে ডিড দিলাম না কেন, ডু ডিড ডাজের এখানে ডিড দিলাম না কেন, এখন ডু দিলাম কেন, এখানে ডাজ দিলাম না কেন। এই জিনিসগুলো শিখতে গেলে টেন্স ধরে শিখতে হয়। হ্যাঁ, টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সে প্রথমে টেন্স ধরে যখন সে টেন্সটা অর্থাৎ ক্রিয়ার কালটা যখন আইডেন্টিফাই করে ফেলতে পারে তখন সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি এখন কী করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা দেখে স্টুডেন্ট বুঝতে পারবে যদি টেন্স শিখে যায় যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী আসে, অ্যামিজার আসে। তো অ্যামিজার সাধারণত এখন অ্যামিজারের মধ্যে ইউ এখানে সাবজেক্ট, তুমি করে বলেছো, তাই তুমি যদি সাবজেক্ট হয় তাহলে ইউর সঙ্গে কোনটা অ্যাডজাস্ট হয়, সেট হয়, আর হয়, এই জন্য আরটা নিয়ে এসছি। এই যে তাহলে অক্সিলারি এতগুলো বাদ দিয়ে আমি আর নিলাম কেন, এটাই হলো প্রশ্ন। এতগুলো লিস্টে কতগুলো আমি আর নিলাম কেন, আমি তো এখানে ওয়ারও নিতে পারতাম, এর পরে ওয়ারও বসে, কারণ এটা প্রেজেন্ট টেন্স। এই যে বাংলা বাক্যটা ধরে যখন ইংলিশে কথা বলবে, মনে মনে যখন সে বাংলা বাক্য আইডেন্টিফাই করবে, যদি ভালো করে টেন্সটা শেখা থাকে, টপ করে সে কিন্তু টেন্সটা ধরতে পারবে, টেন্সের স্ট্রাকচারটা ধরতে পারবে, এবং যখনই সে স্ট্রাকচারটা ধরতে পারবে তখন সে এটা বসাতে পারবে এভাবে। অর্থাৎ সেই ব্রেইল পদ্ধতির মতো। ব্রেইল পদ্ধতি শেখাটা খুবই কঠিন। যেমন ডট দেওয়া থাকে অন্ধ যারা, তো প্রথমে ওরা যখন শেখে হাত বুলিয়ে বুলিয়ে যে আলিফ কেমন, এ কেমন, হ্যাঁ, অ কেমন,
অনেক কষ্ট হয়, কিন্তু যখন সে শিখে যায় তখন সে একদম হাত বুলিয়ে দ্রুততম সময় সে বলে দিতে পারে। প্রত্যেকটা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা একই রকম। প্রথম যখন শেখে তখন একটু কষ্ট হয়, দেরি হয়। আমরা যখন প্রথম টেন্স শিখবো একটু কষ্ট হবে, দেরি হবে। প্রথমে বাংলাটা সাজাবো, তারপরে এই ডাব্লিউএস ওয়ার্ড দিব, অক্সিলারি দিব, সাথে একটু দেরি হবে, কিন্তু যখন শিখে যাবে তখন একটু দ্রুততম সময়, যেমন আমাদের দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেছে। এইটাই হলো ইংরেজি শেখার, ইংরেজি কথা বলা থেকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, অর্থাৎ আমাদের বেসিক গ্রামারের মধ্য দিয়ে ইংরেজি শেখা। তাহলে সে পারফেক্টলি শিখতে পারে। কিন্তু এই যে গ্রামার লাগবে না বা শর্ট কোর্সে চলে আসেন, এই লিমিটেড কিছু কথা শিখে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এগুলো মানুষের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অন্যান্য সেন্টেন্স নিয়ে ধারাবাহিকভাবে মোটামুটি আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা, আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।